আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে সরকারি বিধি মোতাবেক বাসায় আছো, ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকে আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর 17 অধ্যায়ের গণিতের পরিসংখ্যানের তৃতীয় পর্ব নিয়ে। আর এই তৃতীয় পর্বে শিক্ষণফল হিসাবে যেটা থাকছে সেগুলো হচ্ছে একটি বিচ্ছিন্ন উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে, গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় করতে পারবে, অবিচ্ছিন্ন উপাত্তের সরাসরি গড় নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে যেটা আলোচনা করেছিলাম গাণিতিক গড়, সেই গাণিতিক গড়ের অংশ বিশেষ ছকে কিছু থাকবে। আমরা প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা ভালোভাবে জানতে হবে। আমি এখন সরাসরি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা সে সম্পর্কে নিয়েই আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন লেখা শুরু করি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র সম্পর্কে আমি বলবো। সূত্র: সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার সমান আনুমানিক গড় প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণ এইচ। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এক্স বার হচ্ছে নির্ণীয় গড়। এক্স বার বলতে আমরা বোঝাবো এখানে নির্ণীয় গড়। এ হচ্ছে এখানে আনুমানিক গড়। সামেশন এফ আই ইউ আই, এই সামেশন এফ আই ইউ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলের সমষ্টি, এবং এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি আমরা খাতায় আগে লিখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সারণী, সেই সারণীটি এখন তৈরি করতে যাচ্ছি। তোমরা আমার সাথে সাথে লেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমরা সারণীর উপরে যেটা লিখব, সমাধান। এখানে লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমাদের
গাণিতিক গড় আমরা যেভাবে গত পর্বে আমরা করেছিলাম ঠিক সেভাবেই আমাদের ঘর কাটতে হবে। এখানে আমাদের ঘর পাশাপাশি ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর আছে এবং নিচে একটা বাড়তি ঘর হিসাবে আমরা উপর নিচেই 9 ঘর কাটব। উপরে নিচেই 9 ঘর আর পাশাপাশি 5 ঘর কাটতে হবে। তো উপরে নিচেই 9 ঘর আমরা কাটি। 1 2 3 4 5 6 7 8 9। সুপ্রিয় শিক্ষার্থী, আমার ঘর কাটার সাথে সাথে তোমরাও কাটো। পাশাপাশি 5 ঘর কাটতে হবে। পাশাপাশি 5 ঘর। প্রথম ঘরে লিখব শ্রেণী ব্যাপ্তি। দ্বিতীয় ঘরে লিখব শ্রেণী মধ্যমান। দ্বিতীয় ঘরে লিখব শ্রেণী মধ্যমান xi। তৃতীয় ঘরে লিখব গণসংখ্যা fi। চতুর্থ ঘরে লিখব ধাপ বিচ্যুতি ui সমান সমান xi মাইনাস a/h। এবং পঞ্চম ঘরে লিখব fi/ui। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা গাণিতিক গড় যখন নির্ণয় করেছি তখন আমাদের পাশাপাশি 4 ঘর ছিল, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে একটি বিচ্ছিন্ন উপাত্তের গড় নির্ণয় করতে হলে পাশাপাশি আমাদের 5 ঘর কাটতে হবে। আর উপর নিচে কয়টা ঘর হবে সেটা নির্ভর করবে উপাত্তগুলো দেওয়ার উপরে। তো এখানে উপাত্তগুলো আছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘরে আছে পাশাপাশি। তাহলে আমাদের নিচে একটা বাড়তি ঘর হিসাবে আমরা কাটবো। তাহলে 8টা ঘর আছে এখানে, আমরা এখানে কাটবো 9 ঘর। মনে রাখতে হবে যে একটি বিচ্ছিন্ন উপাত্তে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের পাশাপাশি 5 ঘর কাটতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যে কাজ হবে সেটা হচ্ছে এখান থেকে শ্রেণী ব্যাপ্তি এবং গড় সংখ্যাটা প্রথমে আমরা ছকে উঠাই নেব। তা শ্রেণী ব্যাপ্তি এখানে আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবং গড় সংখ্যা যেটা আছে আমরা লিখি 5, দ্বিতীয় ঘরে আছে 6, তৃতীয় ঘরে 8, 12, 5, 8, 6। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা প্রথমেই আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা শ্রেণী ব্যাপ্তি এবং গড় সংখ্যা ছকে উঠিয়ে নেব। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান x এর মান বের করা।
এই শ্রেণী মধ্যমান এক্স এর মান আমি গত পর্বে অবশ্য আলোচনা করেছি, তোমরা নিশ্চয় জেনে থাকবে। তবু আমি আরেকবার বলছি যে শ্রেণী মধ্যমান বের করতে হলে তোমাকে এই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুইটা সংখ্যা যোগ করতে হবে এবং যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এই 31 হচ্ছে নিম্ন সীমা এবং 40 হচ্ছে উচ্চ সীমা এই শ্রেণীর। তা যোগ করে আমাদের কত আসে? 71। 71কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা শ্রেণী মধ্যমান পাবো 35.5। আমরা শ্রেণী মধ্যমান এখানে পাবো 35.5। এবার পরবর্তী যে শ্রেণী মধ্যমান আমাদের বের করতে হবে, এটা আমরা জানি যে শ্রেণী ব্যবধান যত থাকে শ্রেণী মধ্যমানটা প্রথমটা বের করে পরপর আমরা কি 10 যোগ করতে করতে আসবো নিচেই। তাহলে 35.5-এর সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে আমাদের 45.5, 55.5, এবার 10 যোগ করলে 65.5 হয়, 10 যোগ করলে 75.5, তারপরে 85.5, 95.5 হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এবার যাব ধাপ বিচ্যুতিতে। এই ধাপ বিচ্যুতি বের করতে হলে আমাদের সহজ নিয়ম হচ্ছে প্রথমে যেটা এখানে আমাদের আনুমানিক গড় নির্বাচন করতে হবে। এই আনুমানিক গড় নির্বাচন করতে গেলে আমরা সাধারণত মাঝামাঝি দেখব, এই গড় সংখ্যার মাঝামাঝি সংখ্যা বের করে নির্বাচন করব, অথবা দেখব যে সবচেয়ে বড় সংখ্যাটা মাঝামাঝিতে কত আছে সেই ঘরে আমাদের কাউন্ট করতে হয়, অথবা আমরা কি করব মোট গণসংখ্যাগুলো যোগ করব। মোট গণসংখ্যাগুলো যোগ করলে আমাদের এখানে আসে 50। মোট গণসংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের এখানে 50। এই 50কে আমরা 2 দিয়ে ভাগ করব। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো বন্ধুরা আমাদের আসে হচ্ছে কত? 25। 50কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 25। এখন আমরা দেখব যে এই উপাত্তের আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়। তা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে আমরা প্রথমে কি 5 ঘরে বসাতে হয়, 5 এর সাথে 6 যোগ করতে হয়, তাহলে 5 আর 6 যোগ করলে 11 এবং 8 এর যোগ করলে কত হয়? 19 এবং 12 যদি যোগ করা হয় তাহলে আমরা 31 সংখ্যা পাই। এই ঘরে আমরা 31 সংখ্যা পাবো, 12 সোজাসুজি 12 ঘরে। তা 12 ঘরে আমরা যদি 31 সংখ্যা পাই, আমাদের এখানে মোট গণসংখ্যার সমষ্টি হয়েছে 50, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে পেয়েছি কত? 25। তাহলে নিশ্চয় ওই 25 সংখ্যাটা আমাদের এই 31 সংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ওই 31 সংখ্যার ভিতরে আছে। এই শ্রেণীতে আমরা শ্রেণী মধ্যমান আনুমানিক গড় আমরা এই শ্রেণীতে ধরতে পারি। এটা হচ্ছে আমাদের আনুমানিক গড়। তবে এটা সুবিধা মতো আমাদের ধরে নিতে হবে আনুমানিক গড়। এই আনুমানিক গড় যে শ্রেণীতে ধরব এই শ্রেণীতে আমরা ধাপ বিচ্যুতি 0 কাউন্ট করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, দেখো যে এই আনুমানিক গড় সর্বপ্রথমে আমাদের আনুমানিক গড় বের করতে হবে। আনুমানিক গড় বের করতে হলে তোমাকে দেখতে হবে যে গণসংখ্যাতে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা অথবা মাঝামাঝি এক ঘর উপরেও হতে পারে, এক ঘর নিচেও আমাদের এটা হতে পারে। তা আমরা এইটা নির্বাচন করব যে মাঝামাঝি অথবা এক ঘর উপরে অথবা এক ঘর নিচে। আমরা সেই সোজাসুজি আমরা শ্রেণী মধ্যমানের ঘরে আনুমানিক গড় এ লিখব এবং ধাপ বিচ্যুতি আমরা সোজাসুজি আমরা 0 ব্যবহার করব। অথবা আরেকটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের মোট গণসংখ্যা আমরা যোগ করব
যোগ করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো বন্ধুরা যে যোগ করলে আমাদের সংখ্যা এসেছে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে এসেছে কত? 25। আমরা এখন দেখব যে এর ক্রমজড়িত গড় সংখ্যা কত হয়। এর ক্রমজড়িত গড় সংখ্যা আমাদের এই 12 ঘরে এসেছে। ক্রমজড়িত গড় সংখ্যা আমাদের 12 ঘরে এসেছে। এই জন্য আমরা এই ক্রমজড়িত গড় সংখ্যা যেহেতু 12 ঘরে এসেছে, এই সোজাসুজি আমরা শ্রেণী মধ্যমানের আমরা আনুমানিক গড় এ নির্বাচন করব। এখন আনুমানিক গড় এ নির্বাচন করে আমরা এই সোজাসুজি বা এই শ্রেণীতে আমরা ধাপ বিচ্যুতি ঘরে 0 লিখব। 0 লিখে এবার আমরা লিখতে পারি, সহজ পদ্ধতি আমরা লিখতে পারি যে উপরে আমাদের 1 ঘর মাইনাস হতে হতে যাবে, -1 যোগ করতে করতে যাব, এবং নিচেই হচ্ছে 1 প্লাস করতে করতে যাব। তাহলে এখানে দেখো 0, -1, -2, -3। আবার নিচে 1 যোগ করতে করতে আসলে এখানে 1, 2, 3 হয়। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা সহজ নিয়মে করতে পারি, কিন্তু এখানে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখো আমাদের একই মান আসবে। আমরা সেটা এখন আমরা বোর্ডে লিখব। আবারও বলছি, দেখো যে এই ধাপ বিচ্যুতি 0 ধরে উপরে 1 মাইনাস যোগ করতে করতে যাব এবং নিচে 1 প্লাস যোগ করতে করতে যাব, তাহলে আমরা আমাদের এই ধাপ বিচ্যুতির এই মানটা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করে আমাদের রেজাল্টটার সাথে মেলে কিনা আমরা দেখি। এখানে আমাদের দেখো প্রথমে হচ্ছে এর সূত্র হচ্ছে ধাপ বিচ্যুতি ইউআই। এর সূত্র হচ্ছে আমাদের কি যে এক্স আই মাইনাস এ বাই হচ্ছে এইচ। এক্স আই মানে শ্রেণী মধ্যমান এক্স আই মাইনাস এ বলতে হচ্ছে আনুমানিক গড়, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা এখানে দেখি যে আমাদের এক্স আই এর মানটা কত। প্রথম শ্রেণীতে দেখো বন্ধুরা যে এখানে এক্স আই এর মান আমাদের 35.5 মাইনাস আনুমানিক গড় আমরা কত ধরেছি 65.5 এবং শ্রেণী ব্যবধান এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এই শ্রেণীর ব্যবধানটা কত 31 থেকে 40। 31 থেকে 40 এর শ্রেণী ব্যবধান আমাদের কত আসবে 10। তাহলে দেখো বন্ধুরা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত আসে -30/10 ভাগ করলে আসবে -3। দেখো বন্ধুরা এখানে এই শ্রেণীতে আমাদের ধাপ বিচ্যুতি এসেছে হচ্ছে -3। তবে এইটা বারবার যদি এভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি বা প্রয়োগ করি তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সেই জন্য পরীক্ষায় আমাদের যাতে খুব দ্রুত করা যায় সেই জন্য আমরা এটা আমাদের একটা নিয়মের ভিতরে একটা ধারণা রাখতে হবে যে শ্রেণীতে আমরা 0 লিখব ধাপ বিচ্যুতি, ওর উপরের সংখ্যাগুলো আমরা -1 বাড়তে বাড়তে যাবে আর নিচে 1 প্লাস যোগ করতে করতে আসতে হবে, তাহলে আমরা এই শ্রেণীর ধাপ বিচ্যুতিটা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা দেখব যে এফ আই ইউআই। এই এফ আই এবং ইউআই এর মান হচ্ছে কি যে আমাদের এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা গণসংখ্যা এফ আই এবং ধাপ বিচ্যুতি ইউআই এই দুইটা মান হচ্ছে আমরা সংখ্যা আমরা গুণ করব, গুণ করে এখানে বসাবো। তাহলে গুণ করে এখানে বসালে 3 5 কত 15 হয়, -15 হয়। তারপরে এটা হচ্ছে -12, তারপরে এটা হচ্ছে -8। তারপর দেখো বন্ধুরা এখানে 0 সাথে 12 যদি গুণ করা হয় তাহলে 0 সাথে যা গুণ করবা তাই সব 0 হবে। দেখো বন্ধুরা এখানে 5 সাথে 1 গুণ করলে কত হবে 5, 8 গুণ 2 16, 3 6 কত 18। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এটা
গুণ করেছি যে -3 আর 5 গুণ করলে -15, আমরা এভাবে গুণ করব। গুণ করে তারপর কি করব, এগুলো আমরা যোগ করব। এগুলো এই fi xi এটা আমাদের সমষ্টি বের করতে হবে। এখানে fi ui এর সমষ্টি বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা সমষ্টি যখন বের করব তখন আমরা ক্যালকুলেটরে ব্যবহার করব, এগুলো সব আমরা যোগ করব। ক্যালকুলেটরে আমরা লিখব প্রথমে কত, প্রথমে আমরা লিখব হচ্ছে -15, তারপরে -12, -8, -8, 0, +5, +5, +16, 16 +18, আমাদের রেজাল্ট আসবে 4। আমাদের রেজাল্ট আসবে কত, 4। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকভাবে এটা আমরা করতে পারি। আমরা যদি আরেকভাবে করি যে মাইনাসগুলো আমরা যোগ করব, মাইনাসগুলো যদি যোগ করি, দেখো বন্ধুরা মাইনাসগুলো যদি যোগ করি 0-র উপরে, যে -8, -12, -20 হয়, -20 সাথে যদি -15 যোগ করি তাহলে হচ্ছে আমাদের কত আসবে, -35। আর এখানে 0-র পরে যে প্লাস সংখ্যাগুলো আছে, এই প্লাস সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে দেখো বন্ধুরা যে 5 আর 16 যদি যোগ করি তাহলে আমাদের আসবে 21। 21-এর সাথে যদি আমরা হচ্ছে 18 যোগ করি, 21-এর সাথে যদি 18 যোগ করি, 18 যোগ করো 39। দেখো বন্ধুরা যে আমাদের এখানে আসবে হচ্ছে 39। তাহলে 39 আর হচ্ছে -35, 39 থেকে -35 যদি এখানে বিয়োগ করা হয় তাহলে দেখো বন্ধুরা এখানে আমাদের 4 আসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি বলছি কি, আবারও বলছি, দেখো 0-র উপরে মাইনাস সংখ্যাগুলো যোগ করে নেব, যোগ করে -35 হবে এখানে। আর 0-র পরে যে প্লাস সংখ্যাগুলো আছে সেগুলো আমরা আলাদাভাবে যোগ করে নেব, এটা আমাদের 39 আসবে। এবার এই দুইটা সংখ্যা আমরা বিয়োগ করব। এই দুইটা সংখ্যা আমরা প্লাস মাইনাস এখানে বিয়োগ করব। বিয়োগ করলে বন্ধুরা দেখো আসছে কত, 4। তাহলে আমরা এভাবেও করতে পারি। আবার ক্যালকুলেটর ব্যবহার করেও আমরা এখানে এর সমষ্টিটা বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এবার গড় নির্ণয়ের সূত্রে যাব। গড় নির্ণয় হচ্ছে আমাদের এখানে গড়, অতএব গড় x বার সমান, অতএব গড় x বার সমান আমরা লিখব, সূত্রটা লিখব যে a প্লাস সামেশন fi ui বাই n গুণ h, সামেশন fi ui বাই n ইন্টু h। আমরা মান বসাবো। আনুমানিক গড় আমরা ধরেছি কত, 65.5 যোগ সামেশন fi ui এর মান হচ্ছে 4, n এর মান হচ্ছে 50 গুণ h হচ্ছে 10। দেখো বন্ধুরা 65.5 যোগ আমাদের আসবে 4 × 10 = 40, 50। দেখো বন্ধুরা যে 65.5 যোগ 40কে 50 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আসে 0.8 পাবো। এবার আমরা যদি এটা যোগ করি তাহলে বন্ধুরা দেখো ক্যালকুলেটরে আমরা করি 66.5, 66.3, এটা পাবো 66.3। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। একটি বিচ্ছিন্ন উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, দেখো
যে একটি বিচ্ছিন্ন উপাত্ত থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা প্রথমেই ছকের উপরে আমরা লিখব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। তারপরে আমরা কি পাশাপাশি দেখো 5 ঘর কাটব এবং উপরে নিচেই যে ঘরগুলো হবে সেটা নির্ভর করবে উপাত্ত দেওয়ার উপর। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 আর পাশাপাশি 8 ঘর আছে, এই জন্য আমরা নিচে আমরা 9 ঘর কাটবো নিচে একটা বাড়তি ঘর হিসাবে। দেখো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজ করেছিলাম সেটা হচ্ছে প্রথমে শ্রেণী ব্যাপ্তিটা লিখেছিলাম এবং এই গণসংখ্যাটা লিখেছিলাম। এবার আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে শ্রেণী মধ্যমান x এর মান বের করা। শ্রেণী মধ্যমান x এর মান মানে ওই শ্রেণীতে নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা শ্রেণী মধ্যমান পাবো এবং পরবর্তী যেগুলো পাবো সেটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান এখানে কত 10, এই 10 প্রত্যেকের সাথে আমরা নিচে যোগ করতে করতে আসবো। তাহলে দেখো 35.5 সাথে যদি 10 যোগ করা হয় তাহলে কত হবে 45.5, 45.5 সাথে 10 যোগ করলে 55.5, 55.5 সাথে 10 যোগ করলে 65.5, 65.5 সাথে 10 যোগ করলে 75.5 আসে, 75.5 সাথে 10 যোগ করলে 85.5, 85.5 সাথে 10 যোগ করলে 95.5 আসে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা বের করব কি ধাপ বিচ্যুতি ইউ এর মান। ধাপ বিচ্যুতি ইউ আই আমরা কিভাবে বের করব, আমাদের সূত্র আছে যে এখানে হচ্ছে আমরা লিখব কি এক্স আই এ মাইনাস এ বাই এইচ। এবং এখানে আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হলে প্রথমে আমাদের সাধারণত আমরা দেখি যে গড় সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটা মাঝামাঝি অথবা এক ঘর মাঝামাঝি থেকে এক ঘর উপরে অথবা নিচেও হতে পারে। আবার আমরা ধরে নিতে পারি যে এই গড় সংখ্যাগুলো সব যোগ করে নেব। গড় সংখ্যাগুলো সব যোগ করলে দেখো বন্ধুরা এখানে এসেছে আমাদের কত 50। এই 50কে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে 25। এবার আমরা এর ক্রমজনিত গড় সংখ্যাটা মান কোন ঘরে থাকে, কোন ঘরে পাওয়া যায়, এর ক্রমজনিত 25 সংখ্যাটা কোন ঘরে পাওয়া যায়। তাহলে দেখো বন্ধুরা আমরা হচ্ছে কি করব যে এখানে 5 আর 6 আছে যোগ করে আমাদের কত আসবে 11, 11 সাথে যদি 8 যোগ করা হয় তাহলে 19 এবং 12 যদি যোগ করা হয় তাহলে আসবে আমাদের 31। আমরা কত পেয়েছি 2 দিয়ে ভাগ করে 25, তাহলে নিশ্চয় এই 12 ঘরে আমাদের ক্রমজনিত গড় সংখ্যাটা আমরা পাবো। তাহলে এই 12 সোজাসুজি আমরা শ্রেণী মধ্যমান এই আনুমানিক গড় আমরা 12 সোজাসুজি এই ঘরে আমরা এর মানটা ধরে নেব। আনুমানিক গড় এ যে সোজাসুজি আমরা ধরবো, এই সোজাসুজি আমাদের ধাপ বিচ্যুতি আমাদের 0 ধরতে হবে। ধাপ বিচ্যুতি 0 এই ঘরে আমরা ধরবো এবং আমরা যদি আমাদের সময় বাঁচাতে চাই, আমরা যদি স্বল্প পরিসরে অঙ্কটা শেষ করতে চাই তাহলে একটা সুবিধা নেব। সেই সুবিধাটা হচ্ছে কি যে 0 থেকে আমাদের উপরে আমরা 1 মাইনাস করতে করতে যাব এবং 0-র নিচের সংখ্যা আমরা 1 প্লাস করতে করতে আসব। তাহলে দেখো বন্ধুরা যে 0 থেকে উপরে আমরা 1 মাইনাস করতে করতে যাব, তাহলে মাইনাস কত 1, -2, -3। তা এবার নিচে যদি আমরা আসি -1 এই প্লাস 1 2 3, তার মানে 1 যোগ করতে করতে আসতে হবে। তাহলে আমরা এই শ্রেণীগুলো ধাপ বিচ্যুতি পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমাদের কাজ যেটা সেটা হচ্ছে কি এফআই ইউআই এর মান বের করতে হবে। এফআই ইউআই আমরা জানি যে এখানে বন্ধুরা দেখো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করব আমরা কি কোনটা আমরা গুণ করব, এখানে দেখো বন্ধুরা যে এফআই এবং ইউআই এর মান আমরা গুণ করব। এফআই কত আছে বন্ধুরা দেখো এখানে 5 আছে, আর ইউআই কত আছে দেখো বন্ধুরা এখানে দেখো 3 আছে -3। তাহলে 5 এবং -3 যদি আমরা গুণ করি তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা পাবো আছে -15। এবার দেখো এই 6 এবং -2 যদি আমরা গুণ করি -12 পাবো। এখানে 8 এবং -1 যদি আমরা গুণ করি তাহলে -8 পাবো।
সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে 0, এই 0-র সাথে আমাদের গুণ করতে হবে 12। এই 0-র সাথে যাই গুণ করবা, তুমি মনে রাখবা যে 0-র সাথে যাই গুণ করব তাহলে সব আমাদের 0 আসবে। তো 0-র সাথে যদি 12 গুণ করা হয় তাহলে এখানে আসবে আমাদের কত? 0। এখানে 5-এর সাথে 1 যদি গুণ করা হয় তাহলে আসবে আমাদের এখানে দেখো 5 আসবে। এবার 8-এর সাথে 2 যদি গুণ করা হয় 16 আসবে। এবার 3-এর সাথে 6 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে 18 আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা আমাদের কাজটাকে, এবার আমাদের কাজ এগুলো সমষ্টি বের করা। এই সমষ্টি বের করা তোমার সামেশন এফ আই ইউ এর মানটা, আমাদের ইউ আই এর মানটা বের করতে হবে। যে সামেশন এফ আই ইউ আই এই মানটা বের করতে হলে আমরা দুটো পদ্ধতিতে সাধারণত এই মানটা বের করতে পারি। আমরা এক ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটরে ব্যবহার করে আমরা যদি লিখি তাহলে -15 লিখব, -12 লিখব, মাইনাস কত 8, এগুলো সব যোগ করতে করতে আসবো। এবার 0 যোগ 5 যোগ 16 যোগ 18 আমরা পেয়ে যাব 4। আমাদের কাঙ্ক্ষিত ফল, একে ফলাফল এখানে পেয়ে যাব 4। আবার যদি আমরা মনে করি যে মাইনাসগুলো যোগ করব, মাইনাস যে সংখ্যাগুলো আছে এখানে মাইনাসগুলো যোগ করে এখানে লিখব। আবার এখানে 0 পরে যে প্লাস সংখ্যাগুলো আছে এই প্লাস সংখ্যাগুলো আমরা লিখব। তাহলে বন্ধুরা এখানে মাইনাস আমাদের হয়েছে কত হয়েছিল? এখানে মাইনাস হয়েছিল আমাদের 35। আর এখানে প্লাস সংখ্যাগুলো যোগ করে কত হয়েছিল বন্ধুরা? এখানে আমাদের হয়েছিল 39। দেখো বন্ধুরা আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা তাহলে এটা মনে হয় বুঝতে পেরেছো। আর বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি বোঝানোর চেষ্টা, পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আর দেরি না করে আমরা পরবর্তী যে আছে গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়, এই গড় নির্ণয়ে আমরা এখন চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে পরবর্তী ধাপে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। আমরা এবার জানব যে গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা বা গড় নির্ণয়ের সূত্র বিশ্লেষণ এটা তোমাদের ক নম্বরে থাকতে পারে। এটা মার্ক হচ্ছে 2। এটা সাধারণত আমাদের হচ্ছে ক নম্বরে থাকে প্রশ্ন যে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটি বিশ্লেষণ করো বা বর্ণনা করো। আমরা তখন এর মানটা বিশ্লেষণ করব। এর মানকে আনুমানিক গড়, ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি, তারপরে এফআই হচ্ছে আই শ্রেণীর হচ্ছে গণসংখ্যা। এভাবে আমরা ওইগুলো এখানে লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় করতে হয় কিভাবে সেই সম্পর্কে এবার তোমাদের ধারণা দেব। তাহলে দেখো বন্ধুরা আমরা গুরুত্বযুক্ত উপাত্তের গড় কিভাবে নির্ণয় করব এই সম্পর্কে এবার আমার আলোচ্য বিষয়। যদি এখানে মনে করো নিচে একটি আমাদের প্রশ্নটা এভাবে থাকে, নাম্বার 2, নিচে একটি উপজেলার কয়েকটি বিদ্যালয়ের 6টি বিষয়ের পরীক্ষার পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা সারণীতে দেওয়া হলো। সংখ্যা সারণীতে
দেওয়া হলো গুরুত্বযুক্ত গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় করো। এটা আমাদের এখানে প্রশ্ন দেওয়া থাকবে, উপাত্তগুলো দেওয়া থাকবে, উপাত্তগুলো আমাদের এখানে প্রশ্নে দেওয়া থাকবে। উপাত্তগুলোর এখানে মনে করো দেওয়া থাকবে তোমাদের। এবারে বিষয়ের নাম, পাশের হার, শিক্ষার্থীর সংখ্যা। আমাদের মোট 6টি বিষয়ের কথা এখানে বলা হয়েছে। 6টি বিষয়গুলো হচ্ছে গণিত, ইংরেজি, তারপরে ঘরে আসছে বাংলা, তারপরে ঘরে আসছে ধর্ম, গণিত, ইংরেজি, ধর্ম, ভূগোল, অর্থনীতি, ভূগোল, অর্থনীতি। দেখো বন্ধুরা, এখানে মোট 6টি বিষয়: গণিত, ইংরেজি, বাংলা, ধর্ম, ভূগোল, অর্থনীতি। মোট 6টি বিষয়। এর পাশের হার দেওয়া আছে। পাশের হার হচ্ছে গণিত হচ্ছে 70%, ইংরেজি 50, বাংলা 80, ধর্ম 90, ভূগোল 85, অর্থনীতিতে 60%। এবার শিক্ষার্থীর সংখ্যা যদি বলি তাহলে 80, ইংরেজিতে শিক্ষার্থীর সংখ্যা 100, বাংলা শিক্ষার্থীর সংখ্যা 120 জন, ধর্ম হচ্ছে 225 জন, ভূগোল হচ্ছে 300 জন, অর্থনীতি 135। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমাদের একটি উপজেলার কয়েকটি বিদ্যালয়ের 6টি বিষয়ের পরীক্ষার পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা সারণীতে দেওয়া হলো গুরুত্বযুক্ত পাত্রের গড় নির্ণয় করতে হবে। তা প্রথমে আমাদের এভাবে প্রশ্ন থাকবে, আমরা এর থেকে কিভাবে গুরুত্বযুক্ত পাত্রের গড় নির্ণয় করব সেই সম্পর্ক নিয়েই আমি এখন আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার অঙ্কে ফিরে যাই। আমরা কীভাবে সমাধান করব সেই অঙ্কে ফিরে যাই। আমাদের প্রথমে এটা হচ্ছে আমাদের ঘর কাটতে হবে। পাশাপাশি আমরা গাণিতিক গড় যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমাদের পাশাপাশি 4 ঘর কাটতে হবে এবং উপর নিচে আমাদের এখানে যেহেতু 7 ঘর আছে 8 ঘর কাটতে হবে। তাই সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে যে ঘর কাটার আগে আমরা উপরে লিখব। উপরে যেটা লিখতে হবে সমাধান পাশের হারের চলক x
এবং শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা চলক ডাব্লু ধরে গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এটা কি করব, ধরে নেব যে পাশের হারের চলক আমরা এক্স ধরব এবং শিক্ষার্থীর সংখ্যার চলক আমরা ডাব্লু ধরব। ধরে আমরা কি করব, এর গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার ছক কাটি। যেটা আগেই বলেছি যে গাণিতিক গড় নির্ণয় করতে হলে যেমন আমাদের পাশাপাশি 4 ঘর কাটা হয়েছিল, ঠিক একইভাবে আমরা গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় করতে হলে আমাদের পাশাপাশি 4 ঘর কাটতে হয় এবং উপর নিচে ঘর কাটতে হবে উপাত্তগুলো দেওয়ার উপরে সেটা নির্ভর করবে। এখানে আমাদের 7 ঘর আছে, সেই জন্য আমরা 8 ঘর কাটব। 2 3 4 5 6 7 8। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে ঘরগুলো কেটে নিলাম। এবার দেখো আমরা প্রথম ঘরে যেটা লিখব, এই প্রথম ঘরে আমাদের নাম থাকবে বিষয়ের নাম। দ্বিতীয় ঘরে আমরা লিখব পাশের হার। এই পাশের হার আমরা লিখব xi। তৃতীয় ঘরে যেটা লিখব সেটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা wi। এবং চতুর্থ ঘরে যেটা লিখব সেটা হচ্ছে xi wi। xi হচ্ছে আমরা ধরেছি কি পাশের হার এবং wi আমরা ধরেছি শিক্ষার্থীর সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার বিষয়ের নামগুলো লিখে ফেলি। বিষয়ের নামগুলো আছে এখানে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে গণিত। প্রথম আছে গণিত, দ্বিতীয় হচ্ছে ইংরেজি, তৃতীয় হচ্ছে ঘরে আছে বাংলা, তারপর আছে ধর্ম, তারপর আছে ভূগোল, তারপরে আছে অর্থনীতি। এবার পাশের হারের ঘরে আমরা লিখি গণিত 70, ইংরেজি 50, বাংলা 80, ধর্ম 90, ভূগোল 85, অর্থনীতি 60। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা পাশের হারগুলো লিখলাম পরপর এবং শিক্ষার্থীর সংখ্যা আমরা নিচে নিচে লিখব। প্রথমে শিক্ষার্থীর সংখ্যা গণিতে ছিল 80, ইংরেজিতে 100 জন, বাংলায়
120 জন, ধর্ম 225 জন, ভূগোল 300 জন, অর্থনীতিতে 135 জন। এবার আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে কি, দেখো বন্ধুরা, আমরা হচ্ছে এবার এক্স আই এবং ডাব্লু আই এর মান বের করব। তোমরা জানো যে এক্স আই এবং ডাব্লু আই এটা হচ্ছে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে গুণ অবস্থায় যেহেতু আছে, তাহলে এক্স আই এর মান এবং ডাব্লু আই এর মান আমাদের গুণ করতে হবে। এই দুটা গুণ করে আমরা বসাবো এই ঘরে। আমাদের গুণ করে যে সংখ্যাটা আসে আমরা ক্যালকুলেটারে ব্যবহার করে দেখো বন্ধুরা, দেখো আসে আমাদের কত, 27টা 56, 27টা 56, 56 আর 2টা শূন্য, 5600। তারপরে দেখো বন্ধুরা 100 গুণ 50, এটা যদি গুণ করি, যে 5 আর 1-এর সাথে যদি গুণ করি তাহলে 5 হয়। আর দেখো বন্ধুরা এখানে শূন্য আছে 3টা, তাহলে 5000 হয়। দেখো বন্ধুরা, আমরা যদি এখানে গুণ করি, সংখ্যায় গুণ করি, যে 8 12 96 হয়, 8 12 96 আর 2টা শূন্য, 8 12 96 আর 2টা শূন্য, 9600। দেখো বন্ধুরা 90 গুণ আমাদের আসবে এবার 225, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 90 এবং 225 যদি আমরা গুণ করি, 20250। দেখো বন্ধুরা 20250। দেখো বন্ধুরা এবার 85 গুণ 300, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 85 গুণ 300, 25500, 25500। এবার আমরা 60 গুণ 135, 60 গুণ 135, 8100। দেখো বন্ধুরা আমাদের 60 গুণ 135 আমাদের গুণ করে আসবে কত, 8100। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গুণ করলাম। এবার যেহেতু আমাদের এর সমষ্টি বের করতে হবে, তাহলে আমরা এর সমষ্টিটা বের করব, যে সামেশন এক্স আই ডাব্লু আই সমান সমান, আমরা এই সংখ্যাগুলো পরপর ক্যালকুলেটারে আমরা যোগ করব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা হচ্ছে এটা যোগ ক্যালকুলেটর ব্যবহার করে করব। যে প্রথমে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, যে 5600 যোগ 5000 যোগ 9600 যোগ 20250, 20250 আমরা ক্যালকুলেটরে করব, যোগ 25500 যোগ 8100। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম, যে 74050। আমরা এর সমষ্টি আমরা পেয়ে গেলাম 74050। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এর সমষ্টি আমরা পেয়ে গেলাম 74050। আমরা এবার আমাদের গড় নির্ণয়ের সূত্রে যাব, যেটা ছিল কি, গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়। এই গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় আমরা সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। অতএব গড় এক্স ডাব্লু বার এক্স ডাব্লু সমান লিখব সামেশন এক্স আই ডাব্লু আই বাই এন। এই হচ্ছে আমাদের গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়ের সূত্র। তাহলে গুরুত্বযুক্ত গড় নির্ণয়ের সূত্র আমরা এখানে এন, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এন এখানে আমাদের এই সংখ্যাগুলো যোগ করব, শিক্ষার্থীর সংখ্যা টোটাল যোগ করব। 80 যোগ 100 যোগ হচ্ছে কত আমাদের 120,
হ্যাঁ, যোগ আজ ক্যালকুলেটার করব। 225 যোগ 300 যোগ 135, এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের মান আসবে 960 পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে এর মানটা পেয়েছি কত, ৭৪,০৫০, এবং এন হচ্ছে আমরা পেয়েছি কত, 960। আমরা দেখো আমরা ভাগ করব ৭৪,০৫০কে যদি আমরা 960 দিয়ে ক্যালকুলেটারে ভাগ করি তাহলে আমরা ক্যালকুলেটারে করি ৭৪,০৫০ ভাগ 960, আমরা পাবো 77 দশমিক 77.14। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় করা শিখলাম। আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, যে গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় করতে হলে আমাদের গাণিতিক গড় যেভাবে আমরা নির্ণয় করেছি এর আগে, ঠিক একইভাবে আমরা পাশাপাশি আছে 4 ঘর কাটবো, আর উপর নিচে উপাত্তে কয় ঘর আছে পাশাপাশি তার উপরে নির্ভর করবে। এখানে দেখো বন্ধুরা 7 ঘর ছিল, এজন্য আমরা নিচে আর বাড়তি ঘর হিসাবে মোট 8 ঘর কেটেছি। এবার আমরা কি করছি, এবার হচ্ছে আমরা প্রথম ঘরে যেটা লিখবো সেটা হচ্ছে বিষয়ের নামগুলো লিখবো। দ্বিতীয় ঘরে পাশের হার, প্রত্যেক বিষয়ে পাশের হার কত ছিল সেগুলো লিখবো। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা WI, শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখবো। লিখে এবার হচ্ছে আমাদের XI WI, তার মানে এই XI এবং WI এই দুটো সংখ্যা আমরা পাশাপাশি গুণ করব, করে ওই ঘরে লিখবো। তারপর দ্বিতীয় ঘরে দ্বিতীয় শ্রেণীতে যেটা আছে এটা গুণ করে পাশে লিখবো। এবার XI তৃতীয় ঘরে XI এবং WI কত আছে এটা গুণ করে লিখবো। এভাবে আমরা গুণ করে লিখতে আসবো, এবং পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে কি XI এবং WI এগুলো সব আমাদের সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করে আমরা লিখবো এখানে যে সামেশন XI WI সমান, আমরা এগুলো যোগফল বসাবো। এখানে যোগফল বসিয়ে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, যে গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, যে সমান সামেশন XI WI বাই হচ্ছে N। এবার এটা আমাদের সংখ্যাটা বসাবো, বসিয়ে ক্যালকুলেটারে ভাগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। বাসায় বারবার করবে এবং দেখবে, এবং যদি না বুঝে থাকো পরবর্তীতে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের বোঝাতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আরেকটা বিষয় আজকে, যে অবিচ্ছিন্ন উপাত্তের সরাসরি গড় আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেই বিষয় নিয়েই আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা আমাদের আছে যে একটি অবিচ্ছিন্ন উপাত্তের হচ্ছে সরাসরি গড় হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আশা করি তোমরা জানো যে উপাত্তগুলো আছে 54 আছে, 65 আছে, 77, 48, 72, 89, 90, 88, 80, 82। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা যাতে আমাদের ভুল না হয়, যেহেতু 20টি উপাত্ত আছে এই জন্য আমরা কি করব, যে 10টা সাজানো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সংখ্যা লিখব। তার পরবর্তীতে নিচে আমরা 10টি সংখ্যা লিখব। 62, 55, 66, 64, 62, 65, 72, 77, 44, 92। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কে চলে যাব। প্রথমে লিখতে হয় সমাধান।
সমাধান আমরা পাশাপাশি এই সংখ্যাগুলো যোগ করব। 54, 65, 77, 48, 72, 89, 90, 88 যোগ 80 যোগ 82 যোগ 62 যোগ 55 যোগ 66 যোগ 64 যোগ 62 65 যোগ 72 যোগ 77 যোগ 44 যোগ 92 সমান। এগুলো আমরা ক্যালকুলেটরে সব যোগ করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এই নম্বরগুলো সব পাশাপাশি যোগ করব। যোগ করে ক্যালকুলেশন করব। ক্যালকুলেটরে আমাদের যোগ আসবে, আমরা যোগ করে দেখি। 54 যোগ 65 যোগ 77 যোগ 48 যোগ 72 যোগ 89 যোগ 90 যোগ 88 যোগ 62 যোগ 55 যোগ 66 যোগ 64 যোগ 62 যোগ 65 যোগ 72 যোগ 72 যোগ 44 যোগ 92। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্যালকুলেটারে পেলাম কত? 1404। 1404। এবার আমাদের শিক্ষার্থী সংখ্যা, এখানে শিক্ষার্থীর সংখ্যা n সমান আমাদের মোট কতজন? 20 জন। 20 জন। অতএব নির্ণেয় গড়, নির্ণেয় গড় সমান মোট যোগ করব। যোগ করে আমাদের কত হয়েছে? 1404 বাই হচ্ছে 20। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা ভাগ করব। ভাগ করে আমাদের ক্যালকুলেটরে করব 70.2। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা দেখি যে পাশাপাশি যদি গড় নির্ণয় করতে হয়, তাহলে আমরা এই সংখ্যাগুলো সব পাশাপাশি যোগ করব। যোগ করে আমরা কী করব? যেহেতু আমাদের শিক্ষার্থীর সংখ্যা 20 জন, 20 দিয়ে আমরা ভাগ করব, তাহলে সরাসরি গড় আমরা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয় এটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস আমার পরিসংখ্যান নিয়ে থাকবে এবং সেটা পরিসংখ্যানের 4র্থ পর্বে থাকবে। এই পরিসংখ্যানের 4র্থ পর্বে আমি তোমাদের মধ্যক এবং প্রচুরক নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। সরকারি যদি একান্তই বাইরে যেতে হয়, সরকারি নিয়ম মেনে চলবে, সরকারি বিধি নিয়ম মেনে চলবে এবং বাসায় থাকার চেষ্টা করবে। আর হতাশা হওয়ার দরকার নেই। তোমরা স্কুল যেহেতু করতে পারছো না, অনলাইনে ক্লাসের প্রতি আকৃষ্ট হবে। তোমরা যেখান থেকেই হোক, যে স্যারের ক্লাস নিয়ে, তোমরা সেই স্যারের ক্লাস করবে, চিন্তা করার দরকার নেই। তোমরা আশা করা যায় এই মুহূর্তে তোমরা যদি অনলাইন ক্লাসের মুখে হও, তাহলে আমরা ভালো করব। এবং তোমাদের এই বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে।